আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবের আবাসস্থল। এই অধ্যায়ে আমরা জীবের আবাসস্থল সম্পর্কে যে সকল কাজগুলো রয়েছে সেই সকল কাজগুলো সমাধান করব। আমরা এই অধ্যায়ে পেজ বাই পেজে কিছু কাজ পাবো। যেমন দেখো, এখানে এই ধরনের কিছু কাজ রয়েছে, এই যে ছক পূরণ, এই ধরনের কিছু কাজ রয়েছে। এই কাজগুলো তোমরা কিভাবে করবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং একই সাথে এই অধ্যায়ের শেষের দিকে অনুশীলনীমূলক কাজ রয়েছে, যেমন শূন্যস্থান পূরণ, টিক চিহ্ন, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন। সেগুলো কিন্তু আমি তোমাদেরকে সমাধান সহ দেখিয়ে দেব। তো প্রথমে আমরা আলোচনা করব জীবের আবাসস্থল সম্পর্কে। এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে নেবে। আমরা সরাসরি কাজে চলে যাব। প্রথম কাজটি হচ্ছে জীবের আবাসস্থল। তো দেখো, জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? জীব যেখানে বাস করে, বসবাস করে, সেটাই হচ্ছে জীবের আবাসস্থল। এখানে কিন্তু বলাই হয়েছে যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। তাহলে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে জীবের আবাসস্থলগুলো কি কি। তো আমরা মূলত সেটি এই যে শূন্যস্থান এখানে লিখবো যে জীবের আবাসস্থল কি কি। তো সেক্ষেত্রে আমাদের কাজ কি? আমাদের কাজ হবে উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করা। তো দেখো, এই কাজটি করার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে কিন্তু বলা হয়েছে যে যা করতে হবে। প্রথমত, বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বা বাস করে তার নিচের ছকে লিখো। তো আমরা কিন্তু আমাদের বিদ্যালয় এবং বাসাবাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রাণী দেখেছি। তো এগুলো কোথায় জন্মে এবং কোথায় এগুলো বসবাস করে সেগুলো সম্পর্কে আমরা এই শূন্যস্থানে লিখব। যেমন উদ্ভিদ কোথায় বসবাস করে সেটি লিখব, প্রাণী কোথায় বসবাস করে সেটি আমরা এই ছকে লিখব। তো এইভাবেই মূলত আমরা এই ছকটি পূরণ করব। তো চলো দেখে নিচ্ছি যে এই কাজটি আমরা কিভাবে করতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা ছকটি ঠিক এভাবে পূরণ করতে পারি। তোমরা তোমাদের মূল বইয়ে ছকটি পূরণ করতে পারো অথবা চাইলে খাতায়ও কিন্তু এটি করতে পারো। তো উদ্ভিদের নাম, উদ্ভিদের নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ঘাস বা তৃণ। তো সেটি বসবাস করে কোথায়? বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থানে। অর্কিড, এটির আবাসস্থল হচ্ছে বড় উদ্ভিদের গায়ে। সুন্দরী, গেওয়া, গর্জন, এগুলো হচ্ছে বড় বড় ধরনের যে গাছগুলো রয়েছে সেগুলো, এগুলো সাধারণত সুন্দরবনে বসবাস করে বা এগুলোর আবাসস্থল হচ্ছে সুন্দরবন। অপরদিকে যদি আমরা প্রাণীদের যে আবাসস্থল সেটি বের করতে যাই, সেক্ষেত্রে মাছ বাস করে পানিতে, বাঘ, হরিণ এগুলো বাস করে সুন্দরবনে, উট বাস করে মরুভূমিতে। তো আমি কিন্তু এখানে বেশ কিছু প্রাণী এবং উদ্ভিদের নামের কথা উল্লেখ করেছি। আমি যেগুলো বাদ দিয়েছি বলে তোমার মনে হয়, তুমি চাইলে কিন্তু সেগুলো তোমার তালিকায় উল্লেখ করতে পারো। এভাবে মূলত তোমরা এই কাজটি করবে। তো আমরা এই কাজটি করলাম। পরবর্তীতে আমরা যাব পরবর্তী যে কাজগুলো সেখানে। এই লেখাগুলো যে রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে খুব ভালোভাবে, তাহলে কিন্তু তোমরা নিজেরা এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারবে। তো আমরা চলো পরবর্তী যে কাজ সেটি দেখে আসি যে সেটি আমরা কিভাবে করব। আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা 2 নম্বর যে কাজ সেটি পাবো। বলা হয়েছে জীবের অভিযোজন। তো জীবের অভিযোজন কি? দেখো, এখানে বলা হয়েছে প্রথম বাক্যে নির্দিষ্ট বাসস্থানের বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। তো এটি হচ্ছে মূলত জীবের অভিযোজন, অর্থাৎ নির্দিষ্ট একটি পরিবেশে একটি প্রাণী বা একটি জীব কিভাবে বেঁচে থাকবে, সেই পরিবেশের সাথে সে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিবে, সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াই হচ্ছে জীবের অভিযোজন। তো এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে বিভিন্ন পরিবেশে জীব কিভাবে নিজেকে খাপ খাওয়ায়। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। সে কাজগুলো কি কি? দেখো, বলা হয়েছে কাজ জীবের অভিযোজন কৌশল অনুসন্ধান। এজন্য আমাদের কি লাগবে? লাগবে হচ্ছে কচুরিপানা, আর লাগবে মুরগি ও হাঁসের পায়ের চিত্র। তো আমরা কি কি করব? দেখো, এখানে কিন্তু বলা হয়েছে যা করতে হবে। কচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ, এরা পানিতে ভেসে থাকে। কচুরিপানা ভালো করে পর্যবেক্ষণ করি। তো এটি আমরা করব। করার পরে আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি এদের কাণ্ডে প্রচুর পরিমাণে ফাঁপা অংশ থাকে। কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকার কারণ কি? কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকা সম্পর্কিত ধারণা নিচের ফাঁকা জায়গায় লিখো। তো এই যে ফাঁকা জায়গায়, এই জায়গাটাতেই মূলত আমরা উত্তর লিখব।
তো আমরা কি উত্তর লিখব? দেখো, এই হচ্ছে মূলত আমাদের উত্তর। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, তোমরা খাতায় নোট করে রাখতে পারো। আমি লিখেছি যে কচুরিপানা একটি ভাসমান জলজ উদ্ভিদ। এদের কাণ্ডের ভেতরে প্রচুর বায়ু ভরা ফাঁপা অংশ থাকে, যাকে বায়ুথলি বলে। এই ফাঁপা কোষগুলোর কারণে উদ্ভিদটি হালকা থাকে এবং সহজে পানির উপর ভেসে থাকতে পারে। তাই কচুরিপানা পানিতে ডুবে যায় না এবং বাতাসপূর্ণ এই গঠনই তাদের ভাসমান জীবনের প্রধান অভিযোজন। তাহলে আমরা দেখলাম যে কচুরিপানা সেটি যে পানিতে ভেসে থাকে এবং ভেসে থাকা অবস্থায় সে যে বেঁচে থাকে সেটি সে কিভাবে করে। মূলত কচুরিপানার ভেতরে ফাঁপা অংশ রয়েছে এবং সে ফাঁপা অংশের মধ্যে প্রচুর পরিমাণে বায়ু থাকে, যেই বায়ু তাকে পানির উপরেও ভেসে থাকতে সাহায্য করে। এটি হচ্ছে তার এই পরিবেশে বেঁচে থাকার প্রক্রিয়া। এরপর আমাদেরকে কি করতে বলা হয়েছে? দেখো, বলা হয়েছে 3 নম্বর যে কাজটিতে, যে বাস্তবে বা ছবিতে মুরগি এবং হাঁসের পায়ের আঙুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি। এই ভিন্নতার কারণ নিচের খালি জায়গায় লিখে রাখি। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মুরগি এবং যে হাঁস রয়েছে তাদের পায়ের আঙুলগুলো কেমন হয় সেটি তোমরা দেখেছ। আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটি হচ্ছে মুরগির পা। তোমরা দেখতে পাচ্ছ মুরগির পায়ে এখানে যে আঙুলগুলো রয়েছে সেই আঙুলগুলো কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মুরগির পা। অপরদিকে আমরা যদি হাঁসের পা লক্ষ্য করি, সেক্ষেত্রে খেয়াল করো হাঁসের পায়েও কিন্তু আঙুল রয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে মুরগির পায়ের আঙুলগুলো ফাঁকা ছিল, কিন্তু হাঁসের পায়ের যে আঙুলগুলো সেগুলোর মাঝখানে কিন্তু ফাঁকা নেই, পাতলা যে পর্দা রয়েছে সেই পর্দা দিয়ে পরস্পর সংযুক্ত রয়েছে। তাহলে এটি হচ্ছে হাঁসের পা আর এটি হচ্ছে মুরগির পা। তো আমাদেরকে বলা হয়েছে যে এই আঙুলগুলোর মধ্যে যে ভিন্নতা আমরা পর্যবেক্ষণ করি এবং এই ভিন্নতার যে কারণ সেটি আমাদেরকে খালি ঘরে এখানে লিখতে হবে। তো সেটি আমরা কিভাবে করতে পারি? দেখো, আমি এভাবে লিখেছি যে মুরগি ও হাঁসের পায়ের আঙুলে স্পষ্ট ভিন্নতা দেখা যায়। মুরগির পায়ের আঙুল আলাদা ও শক্ত, যা মাটি খোঁচানো ও দৌড়ানোর জন্য উপযোগী। অন্যদিকে হাঁসের পায়ের আঙুলের মাঝে চামড়ার ঝিল্লি থাকে, যাকে জাল পা বলে। এই ঝিল্লিযুক্ত গঠন হাঁসকে পানিতে সহজে সাঁতার কাটতে সাহায্য করে। তাই তাদের জীবনযাত্রা ও পরিবেশ অনুযায়ী পায়ের গঠনে এর ভিন্নতা রয়েছে। তাহলে আমরা দেখলাম হাঁস এবং মুরগির পায়ের যে আঙুল রয়েছে সেই আঙুলের যে গঠনগত ভিন্নতা, সেই ভিন্নতা কেন হয়ে থাকে। মূলত তাদের জীবনযাপন যেন সহজ হয় সেই কারণেই মূলত তাদের পায়ের আঙুলের যে গঠনগত ভিন্নতা সেটি আমরা দেখতে পাই। মুরগি তার পা দিয়ে কি করে? সে মাটি খুঁচিয়ে খুঁচিয়ে খাবার বের করার চেষ্টা করে, সে দ্রুত দৌড়ায়। এজন্য মূলত তার পায়ের আঙুলগুলো এই যে দেখো এভাবে ফাঁকা ফাঁকা অবস্থায় থাকে, কারণ এটি তাকে তার কাজ করতে সুবিধা দেয়। অপরদিকে হাঁস কি করে? আমরা জানি হাঁস সে পানিতে থাকে প্রচুর সময় এবং সে পানিতে থাকার সময় সে কিন্তু কি করে? সাঁতার কাটে। যেহেতু তার সাঁতার কাটার প্রয়োজনীয়তা রয়েছে, এজন্য তার পায়ের আঙুলের মাঝখানে যে পর্দাগুলো রয়েছে এই পর্দাগুলো তাকে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। এটি হচ্ছে মূলত জীবের অভিযোজন, অর্থাৎ সে কোন প্রক্রিয়ায় জীবন ধারণ করে, কোন প্রক্রিয়ায় বেঁচে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি এই ছকে তোমরা কি লিখবে, কিভাবে লিখবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। চলো আমরা পরবর্তী কাজে চলে যাই। পরবর্তী কাজে আমরা পরবর্তী যে পৃষ্ঠায় যাব সেখানে আমরা বাকি কাজগুলো পাবো। দেখো, এই যে আমাদেরকে বলা হয়েছে জীবের বাসস্থান বা অভিযোজনগত বৈশিষ্ট্য খুঁজে বের করা। তো আমরা জীবের বাসস্থান এবং তার অভিযোজনের যে বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ সে কিভাবে বেঁচে থাকে, কোন প্রক্রিয়ায় নিজেকে তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, সেটি মূলত আমরা এই ছকে লিখব। যেমন এখানে বলা হয়েছে সুন্দরী গাছের কথা, এরপরে বলা হয়েছে শাপলার কথা, বাজ পাখির কথা, শ্বেত ভল্লুকের কথা বলা হয়েছে, ফণী মনসার কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন জীব, যার মধ্যে রয়েছে প্রাণী, উদ্ভিদ রয়েছে। তো এই সকল জীবগুলো কিভাবে তার পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে সেই বৈশিষ্ট্য আমরা খালি ঘরে এখানে লিখব। তো এই কাজটি আমরা কিভাবে করব? দেখো, আমি তোমাদের জন্য একটি ছক তৈরি করেছি। আমি এই কাজটি এভাবে ছক আকারে উপস্থাপন করেছি, তোমরা এই লেখাগুলোই জাস্ট এই যে খালি ঘর এখানে লিখে দিবে। তো দেখো, প্রথমে বলা হয়েছে যে সুন্দরী গাছ। তো সুন্দরী গাছ তার অভিযোজনগত বৈশিষ্ট্য কি? দেখো,
তার অভিযোজনগত বৈশিষ্ট্য, সে মূলত বসবাস করে কোন জায়গায়? সামুদ্রিক বা লবণাক্ত উপকূলীয় পরিবেশে বা ম্যানগ্রোভ বনে সে বসবাস করে। সেক্ষেত্রে তার অভিযোজনগত বৈশিষ্ট্য কি হবে? শ্বাসমূল থাকে, লবণ সহনশীল, কাদামাটিতে দাঁড়িয়ে থাকতে শক্ত জড়মূল থাকে। এটি হচ্ছে তার অভিযোজনগত বৈশিষ্ট্য, অর্থাৎ এই সকল বৈশিষ্ট্যের কারণে সে তার পরিবেশে টিকে থাকতে পারে। পরবর্তী যে জীবটি সেটি হচ্ছে শাপলা। তো শাপলা কোথায় বাস করে? শাপলা মূলত স্বাদুপানির পরিবেশ যেমন পুকুর বা বিলে বাস করে। তো সেক্ষেত্রে তার অভিযোজনগত বৈশিষ্ট্য কি? দেখো, চওড়া ভাসমান পাতা, দীর্ঘ নমনীয় কাণ্ড, বায়ুথলি থাকার কারণে পানির উপর ভেসে থাকে। তাহলে এটি হচ্ছে তার অভিযোজনগত বৈশিষ্ট্য। এরপর বলা হয়েছে বাজ পাখি। তো বাজ পাখি স্থল পরিবেশ, বিশেষত খোলা আকাশ ও উঁচু স্থানে সে থাকে। তো সেক্ষেত্রে তার বৈশিষ্ট্য কি? তার তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, শক্তিশালী পাখা, ধারালো নখ ও ঠোঁট শিকার করতে সহায়ক। এরপর রয়েছে ফণী মনসা। তো ফণী মনসা কোথায় বাস করে? মূলত শুষ্ক ও মরুভূমি সদৃশ্য পরিবেশে সে বসবাস করে। সেক্ষেত্রে তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হচ্ছে মোটা পাতা ও কাণ্ডে পানি জমিয়ে রাখে, কাটা দ্বারা পানি সংরক্ষণ ও সুরক্ষা পায়। তো আমরা এখানে বেশ কিছু প্রাণী বা উদ্ভিদের নাম দেখলাম এবং তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য, অর্থাৎ কিভাবে সে তার নিজস্ব পরিবেশে টিকে থাকে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লক্ষ্য করলাম। তো সেটি মূলত তোমরা এই যে খালি ঘরগুলো রয়েছে, এই খালি ঘরগুলোতে তোমরা এখানে উল্লেখ করবে। শিক্ষার্থীরা, এখানে আরেকটি নাম রয়েছে শ্বেত ভাল্লুক। তো শ্বেত ভাল্লুক এটি মূলত আমি আমার ছকে উল্লেখ করতে পারিনি ভুলবশত। তো শ্বেত ভাল্লুক মূলত কি? সাদা রঙের যে ভাল্লুকগুলো রয়েছে, আমি যদি তোমাদেরকে একটা ছবি দেখাই, তোমরা এখানে ভালুকের ছবি দেখতে পাচ্ছ, শ্বেত ভাল্লুকের। তো এখানে দেখতে পাচ্ছ যে শ্বেত ভাল্লুকের গায়ের যে চামড়া, তার গায়ের চামড়া কিন্তু প্রচুর পরিমাণে লোম থাকে এবং এই লোমগুলো কিন্তু প্রচুর পরিমাণে মোটা হয়ে থাকে। তো শ্বেত ভাল্লুক কোথায় বসবাস করে? সে বসবাস করে মূলত ঠান্ডা বা শীতপ্রবণ এলাকায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভালুকগুলো তারা কিন্তু বরফের মধ্যে রয়েছে, অথচ বরফে থাকা সত্ত্বেও তার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এই যে সে টিকে রয়েছে এরকম বিরূপ একটা পরিবেশে, এর কারণ হচ্ছে তার শারীরিক যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য। এই যে তার শরীরে প্রচুর পরিমাণে লোম রয়েছে, এই লোমের কারণে তার গায়ে কিন্তু এতটা ঠান্ডা অনুভব হয় না। আর এই বৈশিষ্ট্যই মূলত তাকে এ ধরনের ঠান্ডা বা দুর্যোগপূর্ণ পরিবেশেও টিকে থাকতে সহায়তা করে। তো তোমরা মূলত এই কথাটি এখানে সংক্ষেপে লিখে দিবে যে শ্বেত ভাল্লুক সে তার পরিবেশে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। আমরা এই কাজটি দেখলাম এবং এই কাজটির মধ্য দিয়ে আমাদের যেই পেজ বাই পেজ কাজগুলো রয়েছে সেই কাজগুলো শেষ হয়ে গেল। এরপর আমরা চলে যাব অনুশীলনীমূলক কাজে। দ্বিতীয় অধ্যায়ে আমাদের যে অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেখানে প্রথমে আমাদেরকে বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। তো এখানে আমরা ক, খ, গ তিনটি যে কাজ পেয়েছি, এই তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। যেমন কয়ে বলা হয়েছে জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? তো জলজ উদ্ভিদের যে বৈশিষ্ট্য, বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে বায়ু কুঠুরি। আমরা বায়ু কুঠুরিতে টিক চিহ্ন দেব। কেন দেব? কারণ জলজ উদ্ভিদ সে পানিতে ভেসে থাকে এবং ভেসে থাকার জন্য তার ভেতরে বায়ু কুঠুরি রয়েছে, যে বায়ু কুঠুরিতে প্রচুর পরিমাণে বায়ু থাকে যা তাকে জলের উপর বা পানির উপর ভাসতে সাহায্য করে। এজন্য আমরা বায়ু কুঠুরি বেছে নেব। ক্ষয় বলা হয়েছে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? তো তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণ দাঁত। তীক্ষ্ণ দাঁত কেন? কারণ তারা পশু শিকার করে এবং পশু শিকার করে সেখান থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। যেহেতু তাদের তীক্ষ্ণ বা খুবই সুচালু দাঁত রয়েছে, এজন্য এই দাঁতগুলো তাকে এই কাজগুলো করতে সহায়তা করে। এজন্য আমরা তীক্ষ্ণ দাঁত এই অংশে টিক চিহ্ন দেব। গয়ে বলা হয়েছে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? তো শ্বাসমূল মূলত সুন্দরী এই যে উদ্ভিদটি রয়েছে সেই উদ্ভিদে পাওয়া যায়, কারণ সুন্দরী এই গাছটি মূলত সুন্দরবনে থাকে, সেটি হচ্ছে তার আবাসস্থল এবং সেই পরিবেশে বসবাস করার জন্য বা টিকে থাকার জন্য তার শ্বাসমূল প্রয়োজন হয়ে থাকে। তো এই কাজটি তোমরা কিভাবে করবে দেখো, আমি কিন্তু লিখে দিয়েছি এখানে। এই যে প্রথম ক নম্বর, এটিতে আমরা টিক চিহ্ন দিলাম বায়ু কুঠুরিতে। খ নম্বর যে প্রশ্ন সেখানে আমরা টিক চিহ্ন দিলাম তীক্ষ্ণ দাঁত এই অপশনটিতে। আর গ নম্বর যে প্রশ্ন সেখানে সুন্দরী এই অপশনটিতে আমরা টিক চিহ্ন দিলাম। আমরা এভাবে এক নম্বর যে কাজটি রয়েছে সেটি সমাধান করলাম। দ্বিতীয় যে কাজ, সেখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে
নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ বেছে নিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। এখানে দেখো 1 2 3 4 5 5টি শব্দ রয়েছে। শব্দগুলো হচ্ছে বায়ুথলি, চর্বি স্তর, ফার্ন, বায়ুকুঠুরি, মাছ। তো আমরা কি করব, এই যে শব্দগুলো রয়েছে শব্দগুলো দিয়ে বাক্যগুলো যে শূন্যস্থান রয়েছে সেটি পূরণ করব। যেমন কয়ে বলা হয়েছে জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। কে সাহায্য করে? বায়ুকুঠুরি। আমরা জানি যে বায়ুকুঠুরি থাকে যার মধ্যে বায়ু থাকে এবং সেই বায়ু তাকে ভেসে থাকতে সাহায্য করে। তাহলে আমরা এখানে বায়ুকুঠুরি লিখব। এরপর ক্ষয়ে বলা হয়েছে তীব্র ঠান্ডায় পানির দেহকে গরম রাখে। কি গরম রাখে? চর্বি স্তর। অর্থাৎ তার শরীরের ভেতর যে চর্বির স্তর থাকে সেটি তাকে তীব্র ঠান্ডায় গরম রাখতে সাহায্য করে। যেমন আমরা এখানে শ্বেত ভালুক দেখেছিলাম। শ্বেত ভালুকের যে চামড়া রয়েছে সেখানে কিন্তু অত্যন্ত মোটা চর্বির স্তর রয়েছে যা তাকে প্রচুর পরিমাণে ঠান্ডার মধ্যেও স্বাভাবিক রাখতে সাহায্য করে। গয়ে বলা হয়েছে ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো। তো ফার্ন এটি হচ্ছে একটি উদ্ভিদ যা মূলত ছায়াযুক্ত স্থানে বসবাস করে। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখো আমরা এভাবে লিখব। এই যে দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, তোমরা কিন্তু খাতায় এভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। এরপর আমাদেরকে এখানে 3 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। যেমন কয়ে বলা হয়েছে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়। ক্ষয়ে বলা হয়েছে স্বাদু পানির পরিবেশে কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে। আর গয়ে বলা হয়েছে জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে। তো সেক্ষেত্রে ক খ গ এই 3টি প্রশ্নের উত্তর আমরা দেব। তো দেখো আমি কিন্তু এই 3টি প্রশ্নের উত্তর খুবই সংক্ষেপে এখানে লিখে রেখেছি, তোমরা দেখতে পারো। প্রথম প্রশ্ন ছিল জীবের আবাসস্থল বলতে কি বোঝায়। তো আমরা উত্তরটি এভাবে লিখব যে জীবের আবাসস্থল হলো সেই পরিবেশ বা স্থান যেখানে কোনো জীব স্বাভাবিকভাবে বাস করে, খাদ্য পায়, বংশবিস্তার করে এবং নিরাপদে থাকতে পারে। তাহলে আমরা প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম। ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে স্বাদু পানির পরিবেশে কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে। তো আমরা এভাবে লিখতে পারি যে প্রাণীদের মধ্যে থাকে মাছ, ব্যাঙ, শামুক, কাঁকড়া, পোকামাকড় ইত্যাদি থাকে। আর উদ্ভিদের মধ্যে শাপলা, পদ্ম, কচুরিপানা, জলঘাস ইত্যাদি জন্মায়। তো এগুলো মূলত স্বাদু পানির যে পরিবেশ সেখানে আমরা পাই। গয় জানতে চাওয়া হয়েছে জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে। তো জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে দেখো আমরা লিখতে পারি যে দেহ নৌকার মতো আকৃতির হয় যাতে সহজে সাঁতার কাটতে পারে। যেমন হাঁসের কথা আমরা বলতে পারি পাখনা বা ঝিল্লিযুক্ত পা থাকে। আমরা কিন্তু হাঁসের পা দেখেছিলাম। গিলের মাধ্যমে শ্বাস নিতে পারে। দেহে চর্বি বা বায়ুথলি থাকে যা ভেসে থাকতে সাহায্য করে। তো জলজ প্রাণী বা জলজ উদ্ভিদ মূলত তাদের পরিবেশে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে সেই বৈশিষ্ট্যগুলি আমরা এখানে লিখব। তো এভাবে আমরা ক খ গ এই 3টি প্রশ্নের উত্তর দিলাম। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, তাই আমরা খুবই অল্প কথার মধ্যে এই 3টি প্রশ্নের উত্তর লিখলাম। এবার দেখো 4 নম্বর যে প্রশ্ন সেখানে আমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই 3টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে বর্ণনামূলক আকারে, অর্থাৎ কিছুটা বড় আকারে আমরা এই 3টি প্রশ্নের উত্তর লিখব। তো এই 3টি প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখতে পারি দেখো আমাদেরকে যে প্রশ্ন দেওয়া হয়েছে আমরা এভাবে উত্তর লিখব। প্রথম প্রশ্ন হচ্ছে স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি। তো স্থলজ উদ্ভিদ এবং প্রাণী বলতে কি বোঝানো হয়েছে, যেগুলো মূলত ডাঙায় থাকে, মাটিতে বা শুকনো জায়গায় থাকে, বসবাস করে, সেগুলি হচ্ছে স্থলজ উদ্ভিদ বা প্রাণী। তো এদের বৈশিষ্ট্য কি? প্রথমে আমরা উদ্ভিদের বৈশিষ্ট্য দেখব যেগুলো স্থলজ। দেখো এখানে আমি বৈশিষ্ট্যগুলো লিখে রেখেছি। প্রথমত এদের দেহ দৃঢ় ও শক্তিশালী কাণ্ড দ্বারা স্থির থাকে। পাতা সাধারণত পুরু ও শক্ত হয় যাতে অতিরিক্ত পানি ক্ষয় না হয়। শিকড় দীর্ঘ ও বিস্তৃত থাকে যা মাটি থেকে পানি ও পুষ্টি শোষণ করে। পর্যাপ্ত আলো গ্রহণের জন্য পাতার আকার ও বিন্যাস উপযোগী। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে পরিবেশ অনুযায়ী অভিযোজন থাকে। যেমন মরুভূমির উদ্ভিদে কাটা, বনাঞ্চলের উদ্ভিদে বড় পাতা থাকে। তো এগুলো হচ্ছে স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব স্থলজ প্রাণীর বৈশিষ্ট্য। তো দেখো প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হচ্ছে শ্বাস নেওয়ার জন্য ফুসফুস ব্যবহার করে। চলাচলের জন্য পা, ডানা বা দেহের বিশেষ গঠন থাকে। পানি সংরক্ষণের ক্ষমতা বেশি, বিশেষ করে মরুভূমির প্রাণীতে। এরপর বলা হয়েছে পরিবেশের তাপমাত্রা অনুযায়ী শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে।
খাদ্য সংগ্রহ ও শত্রু থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের অভিযোজন দেখা যায়। তো এভাবে আমরা স্থলজ প্রাণীর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আমরা লিখতে পারি। আমাদের পরবর্তী যে প্রশ্ন ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। শিক্ষার্থীরা দেখো এখানে স্থলজ উদ্ভিদের এবং প্রাণীর বৈশিষ্ট্য আমরা লিখেছি। এখানে জানতে চাওয়া হয়েছে জলজ মানে যে সকল প্রাণী এবং উদ্ভিদগুলোর আবাসস্থল হচ্ছে পানি বা জল, সেগুলোর বৈশিষ্ট্য আমরা লিখব। তো সেক্ষেত্রে দেখো প্রথমে আমরা লিখব জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য। তো আমরা লিখতে পারি যে দেহে বায়ুকুঠুরি থাকে যা তাদের ভেসে থাকতে সাহায্য করে। শিকড় সাধারণত দুর্বল বা ছোট হয় কারণ মাটিতে দৃঢ়ভাবে ধরার প্রয়োজন কম। এরপর বলা হয়েছে পাতাগুলো চওড়া ও পাতলা হয় যাতে পানির উপর ভেসে বাতাস পায়। এরপর বলা হয়েছে পানির স্রোতের সাথে খাপ খাইয়ে নরম দেহ গঠন থাকে। আরেকটা বিষয় বলা হয়েছে দেখো কয়েকটি উদ্ভিদ সম্পূর্ণ ডুবোজাত যেমন জলঘাস, আবার কিছু আংশিক ভেসে থাকে যেমন কচুরিপানা, শাপলা। তো এগুলো হচ্ছে জলজ পরিবেশে যে সকল উদ্ভিদগুলো জন্মায় তাদের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব প্রাণীর বৈশিষ্ট্য, অর্থাৎ যে সকল প্রাণীগুলো জলজ থাকে জলজ সেগুলো। তো তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেহ নৌকার মতো আকৃতির যাতে সহজে সাঁতার কাটতে পারে। চলাচলের জন্য পাখনা বা ঝিল্লিযুক্ত পা থাকে। শ্বাস নেওয়ার জন্য গিল ব্যবহার করে মাছ। কিছু প্রাণী ফুসফুস দিয়েও শ্বাস নেয় যেমন ব্যাঙ। দেহে চর্বি বা বায়ুথলি থাকে যা ভেসে থাকতে সাহায্য করে। আর সবশেষ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে পানি থেকে অক্সিজেন গ্রহণ, শিকার ধরা ও স্রোত এড়িয়ে চলার মতো অভিযোজন থাকে। তাহলে এটি হচ্ছে জলজ প্রাণীর যে বৈশিষ্ট্য সেটি। এভাবে আমরা উত্তরটি লিখলাম। সবশেষে গ নম্বর জানতে চাওয়া হয়েছে যে সামুদ্রিক পরিবেশে প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করি। তো আমরা সামুদ্রিক পরিবেশে যে সকল প্রাণী রয়েছে তাদের যে অভিযোজন ক্ষেত্রগুলো সেগুলো আমরা লিখব এবং উদাহরণ সহ ব্যাখ্যা করব। প্রথমে আমরা উত্তরটি ভাবে লিখতে পারি যে জলজ পরিবেশের মধ্যে সবচেয়ে বিস্তীর্ণ ও বিশেষ পরিবেশ হলো সামুদ্রিক পরিবেশ। এই পরিবেশে পানি অত্যন্ত লবণাক্ত এবং পানির চাপ খুব বেশি, তাই এখানে বেঁচে থাকার জন্য প্রাণীদের বিভিন্ন ধরনের অভিযোজন ঘটে। তো আমরা সেই ক্ষেত্রগুলো এখন লিখব। শিক্ষার্থীরা প্রশ্নের উত্তরগুলো একটু বড় হবে কারণ এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, তো একটু বেশি করেই বর্ণনা করতে হবে। প্রথম যে ক্ষেত্রটি সেটি হচ্ছে সামুদ্রিক মাছের দেহ মাথা ও লেজের দিকে সরু এবং মধ্যভাগ চওড়া হয়। এ ধরনের দেহ গঠন পানির মধ্যে দ্রুত চলাচল করতে সাহায্য করে। যেমন সামুদ্রিক মাছের দেহের গঠন পানির স্রোত কমিয়ে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। পরবর্তী যেই অভিযোজনগত বৈশিষ্ট্য সেটি হচ্ছে পাখনা পানির মধ্যে সহজে চলাচল ও দিক পরিবর্তন করতে সাহায্য করে। যেমন হাঙর বা বড় সামুদ্রিক মাছ লেজের পাখনা তাদের শক্তিশালী গতিবেগ দেয়। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের ফুসফুস থাকে এবং তারা দীর্ঘ সময় ধরে বাতাস জমা রেখে পানির নিচে থাকতে পারে। যেমন তিমি ও ডলফিন দীর্ঘ সময়ে ডুব দিয়ে থাকতে পারে কারণ তাদের ফুসফুসে বাতাস সঞ্চিত থাকে। সর্বশেষ আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখব। বলা হয়েছে সামুদ্রিক প্রাণীরা আলো, রং ও বিভিন্ন অঙ্গের সাহায্যে শিকার ধরতে বা আত্মরক্ষা করতে পারে। যেমন অক্টোপাস রং পরিবর্তন করতে পারে যা আত্মরক্ষায় সাহায্য করে, আবার বড় মাছ তীক্ষ্ণ দাঁত দিয়ে শিকার করে। তাহলে শিক্ষার্থীরা আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। তো এর মধ্য দিয়ে আমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তরের যে অংশটি সেটি শেষ হয়ে গেল। শিক্ষার্থীরা সম্পূর্ণ এই ক্লাস জুড়ে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পেজ বাই পেজের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান করে দেখালাম এবং একই সাথে অনুশীলনের যে কাজগুলো রয়েছে সেই সমাধানগুলো আমি তোমাদেরকে করে দেখিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী অধ্যায়ে, যার নাম হচ্ছে অধ্যায় 2, জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। এই অধ্যায়ে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।